দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টস। আপনারা যেমনটি জানেন যে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ঠিক এখন সেমিফাইনালদের আসলে খেলা, সেমিফাইনাল শেষেই আমরা ফাইনালের খেলা দেখব। সেমিফাইনালে যেমনটি জানেন যে ইংল্যান্ডের সাথে পাকিস্তানের খেলা এবং বাংলাদেশের সাথে ভারতের খেলা, আমরা ফাইনালে আসলে কাদেরকে দেখব সেটি আসলে দেখার বিষয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমরা আলোচনা তো করবই, সেই সাথে বাংলাদেশ মহিলা টিমের কি অবস্থা, তারা এখন আসলে কি করছে, তাদের পারফরমেন্স কেমন হচ্ছে, সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করতে চাই। কারণ আজকে আমাদের যে গেস্ট তারা তিনজনই ক্রিকেটার এবং তারা বাংলাদেশ জাতীয় দল সেটিকে তারা কিন্তু অনেকটা ঊর্ধ্বে নিয়ে গেছে। আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান দিকে আছেন রোমানা আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, সেই সাথে আছেন ঠিক তার পাশেই সাথীরা জাকির জেসি, বাংলাদেশ জাতীয় দলের সাবেক সহ অধিনায়ক, এবং সেই সাথে আছেন সুলতানা ইয়াসমিন বৈশাখী, বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, বৈশাখীর কি এটা ফার্স্ট কোনো ইয়েতে আসা, টক শোতে আসা? হ্যাঁ, এটা আমার ফার্স্ট টক শোতে আসা। আর জাসি আপু তো অলওয়েজ টিভিতেই থাকে, রোমানা আপা তো প্রোগ্রাম করছে আর কি। আমি বৈশাখীকে দিয়েই আসলে একটু শুরু করি, যে তোমার কেমন লাগছে বলো। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে যে আজ ফার্স্ট এসেছি এখানে এবং এনজয় করছি। তাই না? এই যে মাঝখানে তো তোমাদের ধরো খেলা ছিল, সেটা কেমন হলো? হ্যাঁ, আমাদের মাঝে ন্যাশনাল লিগ চললো, প্রচন্ড গরম ছিল, তারপরও আমরা খেলেছি অনেক ভালোই, অনেক কষ্ট হয়েছে, তারপরও আমরা উইন করেছি, খুলনা চ্যাম্পিয়ন হয়েছি আমরা, এবং ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে। জাসি আপু, তোমার কাছে আসি, যে তুমি তো ধরো এখন মানে তোমার যে টিম, একটু তোমার টিম সম্পর্কে একটু শুনি। আমার তো অনেকগুলো টিম, কোন টিম সম্পর্কে বলো? এখন যে টিম নিয়ে আমাদের চিন্তা সেটা হচ্ছে নেক্সট 15 জুলাই থেকে আমাদের প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। রুমানা আমরা এক টিমে খেলি, বাংলাদেশ চ্যাম্পিয়ন। মোহামেডান তো এর আগে চ্যাম্পিয়ন ছিল, আমরাও তখন মোহামেডানে ছিলাম। এখন আমাদের সামনে প্রিমিয়ার লিগ, আমরা রূপালী ব্যাংক থেকে খেলি, এবারও খেলবো ইনশাল্লাহ। তো এবার তো আমরা চ্যাম্পিয়ন ছিলামই লাস্ট ইয়ার, তো এবারও একটা আশা আছে যে চ্যাম্পিয়ন হওয়ার। তো রুমানাকে আগেই বলছিলাম শো এর আগে যে আমরা শো শেষে টিম নিয়ে কথা বলবো, টিমটা একটু গুছাতে হবে। এই তাই না? এখানেই বলো না, আমরা শুনি। এখানেই বলো, আমরা একটু শুনি, সবাই শুনি কিভাবে গোছাবা তোমরা তোমাদের টিমটা। কিভাবে গোছানো, অনেকে হয়তো জানেন এখন মেয়েদের ক্রিকেট অনেক এগিয়ে গেছে, যেটা হচ্ছে যে আমাদের প্রিমিয়ার লিগ কিন্তু আমাদের ছেলেদের মতো সেরকম খুব একটা বড়সড় ভাবে হয় না, তবে খুব একটা পিছিয়েও কিন্তু নেই। রুমানা আহমেদ আমার সাথে আছে, বাংলাদেশের সব থেকে বেশি পেমেন্ট পায়, হাইয়েস্ট পেমেন্টের প্লেয়ার, সব থেকে দামি প্লেয়ার বাংলাদেশের। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বিগ ব্যাশ খেলতে যাবে, সেটাই আমরা আশা করি। আর আসলে এত দামি প্লেয়ার আমার পাশে বসে আছে, ওর কাছে একটু জানা দরকার আসলে ওর এই যে দেখো কি, তুমি কি আসলে আসলে সবচেয়ে বেশি পেমেন্ট পাচ্ছ, ওরা কম পাচ্ছে? বলো, কিছু বলো। তোমাকে এইভাবে ধরো বলতেছে কেন? আমরা কিন্তু কম পাচ্ছি না, মানে যে যার জায়গায় সেরকম পাচ্ছে। ও সব থেকে বেশি ডিজার্ভ করে দেখে ও সব থেকে বেশি পাচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, ও এখন কত পায় আমি ঠিক জানি না, কিন্তু যেটাই পাক না কেন আমার কাছে মনে হয় সেটাই আসলে অনেক কম। কারণ তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, ছেলেরা যেভাবে আসলে সুযোগ সুবিধা পাচ্ছে, বা ছেলেদের বিষয়ে আসলে সবাই যেভাবে, যারা সবাই জানে, আমাদের মেয়েদের বিষয়ে কিন্তু ওইভাবে কিন্তু আসলে সবাই জানে না। এবং তুমি যদি প্রত্যেকটা জিনিস থেকে আমি যদি বলি যে পেমেন্ট তুমি বলো, বা আরো যে ফ্যাসিলিটিস গুলো আছে, সব দিক থেকেই কিন্তু মেয়েরা অনেকটা পিছিয়ে। তবে আমার মতে বিজ্ঞানীটা কখনো মধুর হয় না, এটা আসলে আমাদের হাবিবুল বাসার ভাই, তারপর আকরাম ভাইরা ভালো জানেন। তারা কিন্তু একটা লেভেল করে গেছেন, এবং এখন কিন্তু সাকিব আল হাসান, যে মাশরাফি ভাই খেলছেন। তো আমরা এখন বিজ্ঞানী টাইমে আছি, আমরা অনেক কষ্ট, অনেক স্ট্রাগল করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। না, শুধু কি তাই বললে হবে? কারণ এখন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, শুধু মানে অন্যের জন্য খেলা, নিজের জন্য কিছু নাই, তা সেটা নিয়ে তো আসলে না, আমি অনেক ব্যাপার আছে। ও এখন ন্যাশনাল টিমের কারেন্ট ক্যাপ্টেন, সো ওকে এখন এভাবেই কথা বলতে হবে যে মানে ভবিষ্যতের জন্য। অবশ্যই এখন ওর চিন্তা কিন্তু সারা দেশকে নিয়ে, যে আসলে এখন আমরা যা পাচ্ছি, আমরা এখন একটা ভালো জায়গায় করে দিলে হয়তো আমাদের নেক্সট প্রজন্ম যারা আসবে, ওরা কিন্তু অনেক ভালো একটা জায়গায় যাবে। ও একটা কথা কিন্তু ঠিকই বলছে যে বাসার ভাইরা যখন খেলতেন, আকরাম ভাইরা যখন খেলতেন, তখন থেকে কিন্তু অনেক চেঞ্জ। তখন যে তারা আহামরি কিছু
মানে ভালো টাকা পয়সা বা ভালো কিছু ছিল সেটা কিন্তু নয়। তারা একটা জায়গায় ক্রিকেটকে এনেছে দেখে কিন্তু আজকে এত ডেভেলপ করেছে। তো এই সময়টা দিতে হবে মেয়েদের ক্রিকেটকে, এই সময়টা দিলে আমরাও একটা সময় এত ভালো জায়গায় যাব। রোমানা আপা, একটু তোমার কথা বলো, যে তুমি এই যে তোমাদের মাত্র খেলা শেষ হয়ে গেল, তোমার টিম বোধহয় চ্যাম্পিয়ন, সেইটা মানে সবকিছু মিলে পুরো মৌসুম কেমন ছিল? ও বললো অনেক গরম ছিল। হ্যাঁ, অনেক গরম ছিল, আমরা 45 ডিগ্রিতে খেলছি। তো সব মিলাই আমাদের এবার টুর্নামেন্ট অনেক ভালোই গেছে। যে আমরা খুব ভয়ে ছিলাম যে বৃষ্টি হবে নাকি, তা বৃষ্টির জন্য মাত্র মনে হয় একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে, কিন্তু বাকি সবগুলোই হয়েছে। আর সবকিছু মিলে আমরা এই ন্যাশনাল লিগটাকে অনেক এনজয় করি, তা আমাদের খুবই ভালো গেছে দিনগুলো। আচ্ছা, একটা জিনিস, মানে রোমানা আপা হচ্ছে সবচেয়ে কথা কম বলে, মানে আমার সাথে তো অনেকদিন পরে দেখা, এখনো কি কথা কমই বলে বৈশাখী? না, কথা যখন যেখানে দরকার, যতটুকু দরকার ততটুকুই বলে, এর অতিরিক্ত কখনো বলে না। তাই না? আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা একটু আলোচনা করি, যেহেতু হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু চলছে, যে আমরা কিন্তু বাংলাদেশ আসলে এই যে সেমিফাইনালে উঠে গেছে ইন্ডিয়ার সাথে খেলা পরশুদিন, এবং আগামীকাল হচ্ছে পাকিস্তানের সাথে ইংল্যান্ডের খেলা। তো চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, চ্যাম্পিয়নদের সব যত চ্যাম্পিয়ন আর কি তাদেরই সব খেলা। সেই জায়গাটা থেকে তোমাদের আসলে কেমন লাগছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা একটু শুনি, কে বলবে? সে কেউ বলো, বৈশাখী। চ্যাম্পিয়ন ট্রফি যেহেতু চলতেছে, এখন মনে হচ্ছে আমরা এশিয়া কাপ খেলবো, ইংল্যান্ড বাদ দিলে 3টা দলই এশিয়ার। এবং চ্যাম্পিয়ন ট্রফি এর মধ্যে একটা প্রশ্ন চলে আসে যে ওয়েস্ট ইন্ডিজ টিমটা কিন্তু আসেনি। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ টিমের জন্য অনেক ই করতেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ টিম থাকলে আরো ভালো বেশি হতো। ভালো হতো। এবং যেহেতু আমাদের দেশ আসছে, বাংলাদেশ, ইনশাল্লাহ আমরা চাবো যে আমরা ট্রফিটা নিয়ে আসি, এটা আমাদের অনেক বড় একটা সুযোগ, এটা মনে করি। জেসিপু? বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেই জায়গায় গিয়েছে এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্য। বাংলাদেশের গ্রুপটা যদি বলি যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সব থেকে অন্য গ্রুপটার থেকে কিন্তু অনেক স্ট্রং একটা গ্রুপ। অনেক ওই strong ছিল। গ্রুপে একমাত্র ইন্ডিয়া বলার মতো যে হ্যাঁ ইন্ডিয়া সব থেকে ভালো স্ট্রং টিম ছিল। পাকিস্তান, শ্রীলঙ্কা বা হচ্ছে আরেকটা যে টিম ছিল তাদের কিন্তু আনপ্রেডিক্টেবল। সাউথ আফ্রিকা, তারা যে কোনো সময় ভালো করে, যে কোনো সময় খারাপ করে। যদিও সাউথ আফ্রিকা মানে আইসিসি ট্রফিগুলোতে খুব একটা ভালো করে না, বাট এমনি সময় খুব ভালো দল, র্যাঙ্কিং এ আই থিঙ্ক 1 নম্বরে তারা এখনো। তবে সেই হিসেবে বাংলাদেশের গ্রুপটা আমার কাছে প্রথম থেকে স্ট্রং মনে হয়েছে। তবে অস্ট্রেলিয়ার মতো প্রতিদ্বন্দ্বী, নিউজিল্যান্ডের মতো প্রতিদ্বন্দ্বী, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে, অবশ্যই আমাদের জন্য বিশাল বড় একটা পাওয়া। এখন তো আমরা এর আগে বাংলাদেশকে হয়তো অনেকে বলতো যে হ্যাঁ বাংলাদেশ মাঝে মাঝে ভালো খেলে, এখন কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ভালো খেলছি। মানে আমরা বলে কয়ে আমরা নিউজিল্যান্ডকে হারাবো, আমরা বলে কয়ে হারিয়েছি। আমাদের যে আমরা যে সেমিফাইনালে খেলবো, আমরা অস্ট্রেলিয়ার সাথে যেদিন একটা পয়েন্ট পেলাম বৃষ্টিতে, সেদিনই কিন্তু আমরা সবাই কনফার্ম যে আমরা সেমিফাইনাল খেলবোই, সেটা যেভাবেই হোক না কেন। এবং এই খেলার সুযোগটা কিন্তু আমাদের এসছে, বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে খেলা একটু শক্ত প্রতিদ্বন্দ্বী, এই টুর্নামেন্টের সব থেকে স্ট্রং দল ইন্ডিয়া আমরা জানি, যদিও শ্রীলঙ্কার সাথে হেরেছে। শ্রীলঙ্কা যদি ইন্ডিয়াকে হারাতে পারে আমরা তো অবশ্যই পারবো। কিন্তু একটা বিশ্বাস আছে। গতকালকে কি তুমি শ্রীলঙ্কার খেলা দেখেছিলা? গতকালকে শ্রীলঙ্কার খেলা দেখে আসলে কেমন মনে হয়েছে? আশা কিন্তু আরো বেড়ে গেছে যে এই শ্রীলঙ্কা যদি ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে তো বাংলাদেশ তো এত খারাপ কখনোই খেলে না। গতকালকে শ্রীলঙ্কা যেভাবে খেলেছে, আমি সেটাই বলছি বাংলাদেশ যে আরো ভালো গতকালকে- খেলে। তো আমরা ইন্ডিয়াকে কিন্তু আমরা যদি চাই আমরা হারাতে পারি। আমরা এর আগেও দেখিয়েছি ইন্ডিয়াকে আমরা খুবই ক্লোজ গিয়ে হেরেছি, আমরা ইন্ডিয়াকে হারিয়েছি। সবকিছু মিলে আমাদের কাছে কিন্তু অনেক ভালো একটা সুযোগ রয়েছে ফাইনালে ওঠার। রোমানা আপা, তোমার কাছে কেমন মনে হচ্ছে বলো পুরো চ্যাম্পিয়ন্স আসলে ট্রফিটা? চ্যাম্পিয়ন্স ট্রফি সবসময় উত্তেজনামূলক একটা টুর্নামেন্ট ক্রিকেটের। তো বাংলাদেশের জন্য যেটা বলবো যে বাংলাদেশ কিন্তু প্রথম থেকেই কিন্তু বাংলাদেশের ফর্ম কিন্তু অনেক ভালো চলতেছে, যেটা অন্যান্য কান্ট্রিজ থেকে। তো ইংল্যান্ড আর বাংলাদেশ আমরা বরাবরই ভালো দেখছি, তা আমরা আশা করি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ফাইনালে দুইটা টিমকেই দেখবো। ইনশাআল্লাহ। মানে আমি যদি একটু বলি যে আমরা লাস্ট দেখেছি যে বাংলাদেশ আসলে 4টা পেসার নিয়ে আসলে খেলছে, এবং সেখান থেকে পুরো টিম কম্বিনেশনটাই অনেক চেঞ্জ। এবং আমি যদি প্রথমে বলি যে ইংল্যান্ডের সাথে যখন খেলেছে, অস্ট্রেলিয়ার সাথে যখন আমরা দেখেছি, সেখান থেকে কিন্তু বাংলাদেশের যে স্পিডিটা সেটা কিন্তু নিউজিল্যান্ডের সাথে কিন্তু আমরা দেখেছি। তো এই যে চেঞ্জ, আসলে এই চেঞ্জটা কেন মনে হয় যে কেন হয়েছিল চেঞ্জটা, বৈশাখী? হ্যাঁ, চেঞ্জটা দেখা গিয়েছে যে এখানে
ইংল্যান্ডের যে পেজগুলো ছিল ওইটা কিন্তু বেশিরভাগ যে দেখা গিয়েছে যে পেজ বোলারদের জন্য অনেক ভালো, এবং আমি মনে করি যে পেস বোলারদের কাজে লাগানোর জন্যই এগুলো চেঞ্জ করা হয়েছে। যেমন তাসকিনকে আনা হয়েছে এখানে, তারপর রুবেল ছিল, রুবেল ভাই ছিল, তারপরে আর যারা ছিল তারা অনেকে পেস বোলার যারা ছিল তারা অনেক ভালো করেছে। এটাই। জাসি আপু, এই যে আমি বলছি যে ধরো ইংল্যান্ডের সাথে আমরা হলো 305 করেছি, কিন্তু তারপরও আমরা ধরো হেরে গেলাম, কিন্তু আমি দেখেছি যে অনেকেই ধরো এখানে যারা এসছে তারা কিন্তু বলেছিল যে এরকম ইংল্যান্ডের সাথে বাংলাদেশের যে স্পিরিটটা থাকার কথা সেটা আসলে দেখতে পাইনি। আবার অস্ট্রেলিয়ার সাথে যখন খেলা হয়েছে তখনও ঠিক এই যে ধরো একত্রে মানে টিমের যে একটা স্পিরিটি সেটা ছিল না, কিন্তু নিউজিল্যান্ডের সাথে যখন খেলা হয়েছে তখন ঠিক ওই স্পিরিটিটা কিন্তু চলে এসেছে। তো কেন মানে এই যে হঠাৎ করে এরকম চেঞ্জ? অনেকে বলেছে যে নিউজিল্যান্ড অনেক কাছে, নিউজিল্যান্ডের সাথে আমরা অনেক বছর খেলেছি, লাস্ট আমরা ট্রাই নেশনেও ঠিক আমরা ওন করেছি। হ্যাঁ, এটা একটা বড় কারণ মিশু, কারণ নিউজিল্যান্ডের সাথে আমরা লাস্ট যে ম্যাচটা খেললাম ট্রাই নেশনে, লাস্ট ম্যাচটা কিন্তু আমরা জিতেছি। তো এটা একটা প্লাস পয়েন্ট যে নিউজিল্যান্ডকে আমরা অনেকবার হারিয়েছি। নিউজিল্যান্ড বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষের মধ্যে একটা, যে সব থেকে বেশি জিম্বাবুয়েকে হারিয়েছে, তারপরে কিন্তু নিউজিল্যান্ডকে। সো সব থেকে প্রিয় প্রতিপক্ষের মধ্যে একটা। আর নিউজিল্যান্ড অন্যান্য দেশের সাথে অনেক ভালো খেলে, বাংলাদেশের সাথে কি হয় আমি নিজেও জানি না। তো এটা আমাদের জন্য খুব ভালো একটা ব্যাপার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সভাপতি নিউজিল্যান্ডের থেকে অনেক ভালো শক্ত প্রতিপক্ষ। ইংল্যান্ড তো সব থেকে ভালো করছে অবশ্যই। কিছুক্ষণ আগে রুমানা যেটা বললো যে ফাইনালে চাই ইংল্যান্ড আর বাংলাদেশ, আমি তো চাই পাকিস্তান আর বাংলাদেশ। ইংল্যান্ড থাকলে বাংলাদেশের একটু প্রবলেম হয়ে যাবে, তবে পাকিস্তান থাকলে বলা যেতেও পারে যে আমরা যদি ফাইনালে যাই অবশ্যই আমরা ট্রফিটা পাবো। ইংল্যান্ড অনেক ভালো খেলছে, অস্ট্রেলিয়া স্বাভাবিক অনেক ভালো খেলে, এবারও অনেক ভালো খেলেছে, কিন্তু বৃষ্টির জন্য দুর্ভাগ্যজনক এবার একেবারেই মানে না খেলেই বাদ পড়েছে। একটা ম্যাচে শুধু রেজাল্ট হয়েছে, না খেলেই বাদ পড়েছে। তাদের হয়তো সব থেকে বেশি, হ্যাঁ সব থেকে বেশি আফসোস থাকবে। তবে আমার বিশ্বাস যে ওরা যদি বৃষ্টির জন্য খেলতেও পারতো তারপরে হয়তো আমরা সেমিফাইনালে যেতাম। অনেকে এটা নিয়ে হয়তো কথা বলবে যে বৃষ্টির জন্য হয়তো আমাদের লাকটা ফেভার করেছে, এটা আমি অবশ্যই বলবো, এবং অস্ট্রেলিয়া লাক ফেভার করেনি। তবে যখন বাংলাদেশ দল দেখেছে যে আমাদেরকে নিউজিল্যান্ডকে হারাতেই হবে সেমিফাইনালে খেলতে হলে, তখন কিন্তু সবাই একদম 100% দিয়েছে, এবং যেই জায়গা থেকে সাকিব এবং মাহমুদুল্লাহ টিম বের করে নিয়ে এসছে এরকম কিন্তু আমরা এর আগে কখনোই পাইনি। আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি ইন্ডিয়ার সাথে, লাস্ট ওয়ার্ল্ড কাপে যে আমরা কয়েকটা রান করতে গিয়ে মুশফিক এবং মাহমুদুল্লাহর মতো ব্যাটসম্যান তারা আউট হয়ে এসছে। তো এই জায়গা থেকে একেবারে খুব খারাপ একটা 33 রানে 4 উইকেট, সেখান থেকে মাহমুদুল্লাহ এবং সাকিবের দুইজনের সেঞ্চুরি এবং দলকে বের করে নিয়ে আসা মানে খুবই ভালো একটা দিক। এটাই প্রমাণ করে যে বাংলাদেশ মানে ওয়ার্ল্ড ক্রিকেটে খুব বড় শক্ত একটা প্রতিপক্ষ এখন সবার কাছেই। রোমান আপা, এই যে জাসি আপু যেটা বলছিল যে সাকিব এবং রিয়াদের এই যে টিমটাকে আসলে বের করে নিয়ে আসা, রিয়াদের দিস ইজ 3rd সেঞ্চুরি, এটা হচ্ছে তার 3টা সেঞ্চুরি, এবং ওয়ানডে ইতিহাসে দিস ইজ ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি যে এরকম একটা মানে এইরকম জুটি আমরা আসলে টিমটাকে বের করে আনা এরকম কিন্তু আমরা দেখিনি। সেখান থেকে আপনার কাছে কেমন মনে হয় যে আপনি নিজেও কিন্তু মানে ব্যাটিং এ আপনার হচ্ছে অনেক ভালো ভালো স্কোর আছে আমরা জানি, সেখান থেকে আপনি বোলিংও করছেন, কিন্তু রিয়াদ আর সাকিবের ব্যাটিং থেকে কি মনে হয়েছিল? আসলে আমার কাছে খুব একটা অস্বাভাবিক মনে হয়নি, কারণ আমাদের টিম এখন বাংলাদেশ টিম বর্তমান যে ফর্মে আছে, হ্যাঁ কেউ না কেউ কিন্তু কখন না কখন নক করছে, ঠিক আছে। তো হয়তো একদিন তামিম ভাই নক করছে, সাকিব ভাইয়ের উপর আমাদের অনেক প্রত্যাশা ছিল যে সাকিব ভাই রান করছে না, অনেকে অনেক কথা তুলছিল, একদম সেই আইপিএল পর থেকে ট্রাইনেশন যদি বলি, ইংল্যান্ড বলি, অস্ট্রেলিয়া বলি, অনেকে অনেক কথা তুলছিল, কিন্তু উনি কিন্তু সময় মতো নক করে দেখিয়ে দিয়েছেন যে উনি নাম্বার 1। আর আমাদের যে মাহমুদুল্লাহ ভাই, উনি কিন্তু ওই মাঠেই কিন্তু উনার আরো 2টা সেঞ্চুরি আছে ওখানে ইংল্যান্ডের মাঠে। তো উনি কিন্তু বরাবরই ইংল্যান্ডে ভালোই খেলছেন, তো উনার ফর্মটা উনি ধরে রেখেছেন। তো সবকিছু মিলাই কিন্তু আমাদের দেশটা কিন্তু টোটালি অনেক ইনফর্মে আছে। আমরা এখন যে কোনো কিছু ভাবতে পারি আমাদের দেশ নিয়ে, যে মানে অস্বাভাবিক আসলে কোনো কিছু হবে না। এই যে ইমরান খান আসলে বলছিলেন যে বাংলাদেশ সেমিফাইনালে উঠে এসে যেটার যে সৌন্দর্য আসলে সেটা একেবারে নষ্ট হয়ে গেছে, সেটা যে বলেছে, তোমাদের কাছে কি মনে হয়? আমার তো মনে হয় পাকিস্তান ওঠার পরে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে, কারণ না গতকালের খেলাটা দেখে এর থেকে ভালো কিছু আসলে ভাবতে পারছি না, কারণ
উনি কেন এই কথা বলেছেন আমি কিছুই জানি না। উনি হয়তো অনেকদিন আমাদের দেশের সম্পর্কে কোনো ধারণাই নেই, আমাদের খেলাও দেখেনি ঠিক মতো। তা আমার মনে হয় নিজেদের দিকে তাকিয়ে পরের দিকে তাকানো উচিত। তার মানে নিজেরা আমার মনে হয় যে খুব বেশি টেনশনে আছে যে আসলে কি হবে না হবে। এবং সেই সাথে কিন্তু আরেকটা ব্যাপারও কিন্তু আছে যে বাংলাদেশে কিন্তু আসার কথা ছিল পাকিস্তানের, সেটাও কিন্তু তারা ক্যান্সেল করে দিয়েছে। আমার মনে হয় জানে নিজেরা ভয় আছে, সেই জন্যই বোধহয় বারবার একই কথাটা বলছে যে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। তবে জ্যাসিয়াপুর মতো আমিও চাই যে পাকিস্তানের সাথেই আসলে আমাদের খেলাটা পড়ুক। আর আমার কেন জানি মনে হচ্ছে যে আমরা আসলে ফাইনালে যাব। তোমার কাছে কি মনে হয় বলো তো বৈশাখী? হ্যাঁ, দুই সিনিয়র প্লেয়ার রিয়াদ ভাই এবং সাকিব ভাই দুজনে অনেক ভালো যেহেতু পারফর্ম করতেছে, এবং এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে। তারা যে পরিমাণ বাইরে খেলাধুলা করতেছে এখন, সেই অনুপাতে তাদের এক্সপিরিয়েন্স অনেক বাড়ছে, এবং তারা যেভাবে এগোচ্ছে এবং প্রত্যেকটা টিমকে বিট করার মতো ক্ষমতা এখন তারা রাখে। বাহ, জ্যাসিয়াপু একটু যদি বলি যে আমরা যেই টিম কম্বিনেশনটা আসলে দেখলাম লাস্ট আসলে নিউজিল্যান্ডের সাথে, তোমার কাছে এরকম কিছু মনে হচ্ছে যে ওই টিম কম্বিনেশনটা উইনিং কম্বিনেশনটাই আসলে থাকবে? উইনিং কম্বিনেশনটা অবশ্যই থাকবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা মিশু যে আমরা কিন্তু খুব কম দেখেছি বাংলাদেশ দল 4টা পেসার নিয়ে খেলেছে। এক্স্যাক্টলি, শুধু আমরা কিন্তু লাস্ট আমাদের লাস্ট ম্যাচটা দেখেছি। হ্যাঁ, এবং এই লাস্ট ম্যাচে 4টা পেসার নিয়ে খেলার ফলটাও কিন্তু আমরা পেয়েছি যে এত ভালো বোলিং করেছে সবাই, রানটা কি কিন্তু এবং অনেকে কিন্তু এইরকমও কথা বলেছে যে মাশরাফির হাতে আসলে অস্ত্র ছিল না, যে সে যে রোটেট করবে ওই রকম কিন্তু রোটেট ফার্স্ট থেকে ইংল্যান্ডের সাথে খেলা হলো, অস্ট্রেলিয়ার সাথে হলো, যে ওইখানে রোটেট করার মতো আসলে সেই রকম অস্ত্র ছিল না, যার ফলে মাশরাফি সেই রোটেটটা করতে পারেনি। এইবার আসলে ওই রকম রোটেট করবার মতো আসলে প্লেয়ার ছিল, যার জন্য সে সেগুলোকে ইউজ করতে পেরেছে। না, এটা সত্যি কথা যে এখন যেমন যে 4জন পেসার রয়েছে বাংলাদেশ দলে, মুস্তাফিজ, তাসকিন, মাশরাফি এবং রুবেল, যারা প্লেইং 11-এ খেলছেন, তারা কিন্তু অলরেডি প্রুভেন। সবাই কিন্তু কোনো না কোনো সময় ম্যাচ খুব ভালোভাবে জিতিয়ে এনেছেন। তো একজনের থেকে একজন ভালো, মানে তুলনা করা যাবে না যে মাশরাফির থেকে মুস্তাফিজ ভালো নাকি মুস্তাফিজের থেকে তাসকিন ভালো। তাসকিন অনেক জোরে বল করে, মাশরাফি একটু ধীরে করে, কিন্তু মাশরাফির জায়গা এত সুন্দর যেটা হয়তো বা তাসকিনের নেই। মুস্তাফিজের যে সেটা হচ্ছে রুবেল দিতে পারবে না, বা রুবেল স্লগে যে স্পেলটা দিবে সেটা হয়তো মুস্তাফিজ দিতে পারবে না। তো এক একজন না এক একজনের পরিপূরক হয়ে উঠেছে, যে একজন হয়তো বা শুরুতে খুব ভালো করেন। আমরা কিন্তু দেখি মুস্তাফিজ কিন্তু শুরুতে খুব একটা ভালো করে না, তাকে যদি আপনি একটু পুরাতন বলে বা সেমি নিউ বলে বোলিং দেওয়া হয় তখন কিন্তু খুব ভালো বোলিং করে দেয় মুস্তাফিজ। তো শুরুটা করার জন্য মাশরাফির সাথে তাসকিন অবশ্যই বেস্ট। তাসকিন সব থেকে জোরে বল করে, জোরে বলটাও দরকার, কারণ ইংল্যান্ডের এই উইকেটে একটু জোরে বল করলে তো একটা অ্যাডভান্টেজ থাকে। আর সবগুলো দল যদি আমরা একটু দেখি, একটা জিনিস আছে কি জাসিয়াপু, যে ধরো যে ওইখানে তাসকিনের একটা ব্যাপার ছিল যে তাসকিন যখন জোরে বল করে তখন সে নিয়ন্ত্রণটা আসলে থাকে না, যে লাইন লেন্থ, সেটা কিন্তু আমি বলছিলাম যে এইবার কিন্তু সেটা কিন্তু থেকেছে তোমার, যে জোরে বোলিং করছে সেখানে কিন্তু লাইন লেন্থ সেটা কিন্তু একদম ঠিকঠাক মতোই কিন্তু ছিল। হ্যাঁ, অবশ্যই। আরেকটা জিনিস কি আছে যে ইংল্যান্ডে যেহেতু খেলা, পেসারদের কিন্তু উইকেট একটু সহায়তা করে। বাংলাদেশে হয়তো এই জোরে বলটা একটু জায়গায় না পড়লে সেটা মার খেত, তবে ইংল্যান্ডে হয়তো জায়গায় না পড়লেও ওই উইকেটের কন্ডিশন একটু যে সুইংটা এক্সট্রা যে একটা অ্যাডভান্টেজ পায় সেটাতে হয়তো বলটা ভালো হয়ে যায়, এরকমটা হতে পারে। এবং প্রত্যেকটা দলের কথা যদি বলি, প্রত্যেকটা দল কিন্তু 4টা করে পেসার নিয়ে খেলাচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আমরা একটু পরে বুঝেছি, কিন্তু বুঝেছি সময় থাকতে, যে নিউজিল্যান্ডের সাথে যদি আমরা না বুঝতাম, কারণ এই উইকেটে আসলে স্পিনারদের জন্য কোনো কিছুই নেই, শুধুমাত্র ভালো করার মধ্যে লেগ স্পিনার দুজন ভালো করেছেন, সেটা হচ্ছে আদিল রশিদ এবং ইমরান তাহির। তো লেগ স্পিনার যে কোনো উইকেটেই ভালো করবেন। সো আমাদের বাংলাদেশে যেহেতু কোনো লেগ স্পিনার নাই, আমরা সেই সুযোগটা নিতে পারিনি। তবে এটা বলতে হবে যে পেসাররা থাকাতে আমরা অনেক ভালো করেছি, এবং তামিমের কথা বৈশাখী মিস করেছে। তামিমের কথা আসলে আমরা কোনোভাবেই মিস করতে পারি না। ঠিক আছে, তামিমের কথাটাই আমি শুনবো, এবং রোমান আপার কাছে আমি একটা ব্রেকে যাব, ব্রেক থেকে এসে রোমান আপার কাছে শুনবো যে অনেকেই বলছেন যে কার্ডিফটা আমাদের আসলে হোম গ্রাউন্ড হলে কেমন হয়, কারণ সেখানেই আমাদের কিন্তু অনেক রেকর্ড গুলো কিন্তু খুব ভালো ভালো। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথে থাকেন, ফিরছি খুব শীঘ্রই। লেগেছে তোর হাতে, করেছে মন চুরি, তুই হলি যে আমার। গাঢ় আর দীর্ঘস্থায়ী রঙের সেরা গ্যারান্টি এলিট পাওয়ার গোল্ড মেহেদি। লোটো কিনুন, গাড়ি জিতুন জলদি। লোটো, ইটালিয়ান ব্র্যান্ড। তৃপ্তি ফ্যামিলির সবার সাথে ইফতারে।
টেস্টি হয় যেন। ঠিক আছে মা। মাথায় রাখতে হয় কার কি চাই, সবই থাকে, সবই রাখি ফ্রেস্কো কন্টেনারে। ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি ফ্রেস্কো স্টোরেজ কন্টেনারে স্টোর করুন প্রয়োজনীয় যে কোনো খাবার। রমজানি ইফতারের পারফেক্ট স্টোরেজ। ব্ল্যাক হর্সের পাগলা অফারে সব সম্ভব। ব্ল্যাক হর্সে চুমুক দাও আর ক্যাপের ভিতর জিতে নাও জেমসের সিগনেচার করা ইলেকট্রিক গিটার, টি শার্ট ও জেমসের সাথে ডিনার। আরো আছে R15 স্পোর্টস বাইক, ব্যাংকক পাতায়া ট্রিপ, আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন সহ এক্সাইটিং সব প্রাইজ। ব্ল্যাক হর্স, সব সম্ভব। আজ যদি তোর মা বেঁচে থাকতো, এই মেহেন্দি তোর মায়েরও পছন্দ ছিল। কোটি মানুষের পছন্দ মমতাজ নাম্বার 1 গোল্ড মেহেন্দি, রঙের এক নতুন রাজ্য। ট্রাস্ট কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি চলছে। ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ক্লাসরুম এবং উন্নত আবাসিক সুবিধা রয়েছে। কোনো ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ কলেজ থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়। ট্রাস্ট কলেজ, ইউ ক্যান ট্রাস্ট। আর একবার স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই সাথে বাংলাদেশ মহিলা ক্রিকেট টিমের এখন কি অবস্থা সেগুলো নিয়েও আপনারা চাইলে কথা বলতে পারেন। আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন বৈশাখী, জেসি আপু এবং রোমান আহমেদ। তিনজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি। যেটা আমি বলছিলাম যে তামিমের কথাটা আমরা আসলে মিস করেছি, তোমার থেকে একটু শুনি। না, তামিমের কথা আসলে মিস করা বৈশাখীকে অ্যাডের পর জিজ্ঞেস করছে, ভুলে গেছিলাম তামিমের কথা। তামিমের কথা ভুলে যাওয়ার আসলে কিছু নাই। যে তামিম আমার কাছে মানে এখন যে ব্যাটিংটা করছে, সবসময় আমরা জানি তামিম সব থেকে ভালো ব্যাটিং করে, তারপর এখন যে ব্যাটিংটা করছে, যে এত ভালো কনফিডেন্স নিয়ে ব্যাটিং করছে, যে পরপর কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি করলো এবং ফার্স্ট ম্যাচটা সেঞ্চুরি করলো, তারপরের ম্যাচে 95 করলো, তারপরের ম্যাচে ভাগ্য খারাপ আমি বলবো না, একদিকে আমার কাছে ওটা যদি না হতো তাহলে এই খেলাটা দেখতে পারতাম না আসলে। আর তামিম এত ভালো করলে তো এদের এই খেলা তো অর্ধেক শেষ হয়ে যায়, তখন এত বড় পার্টনারশিপের আসলে সময় থাকতো না। তো একদিক দিয়ে ভালো হয়েছে যে ফর্মে আসার সুযোগ পেয়েছে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ, অনেক পরে ব্যাটিং করছিল। শেষের দিকে এসে আমরা আসলে কোনো ব্যাটসম্যানের কাছে 2 ওভার 3 ওভার 5 ওভারে আমরা কি পারফরমেন্স আশা করতে পারি, যেটা মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু প্রমাণ করেছে যে যত পরেই ব্যাটিং দিক না কেন দলের প্রয়োজনে তাকে সবসময় লাগে। আমরা 3 নম্বর ব্যাটিং এটাই বলতে চাচ্ছিলাম। আমি তোমাকে যেটা ব্রেকের আগে মানে বলছিলাম যে কার্ডিফটা যদি আমাদের হোম গ্রাউন্ড হয় তাহলে কেমন হয়? এটা একটা আমাদের আসলে ওইখানে রেকর্ডের পর রেকর্ড পড়ে যাচ্ছে, ঠিক আছে, একটার পর একটা। তা আমরা আশা করছিলাম যে আমাদের সেমিফাইনালটা যেন ওখানেই পড়ুক, কিন্তু সেটা আর হলো না, ওটা চেঞ্জ হয়ে এখন অন্য গ্রাউন্ডে গেছে। তবে এখন ইংল্যান্ডটা আসলে আমাদের কাছে ওখানে খেলতে খেলতে এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি, যে কোনো জায়গায় আমরা ভালো খেলবো। সেটাই, মানে আমাদের যেখানেই দিচ্ছে সেখানেই আসলে পারফরমেন্সটা ভালো হচ্ছে। কিন্তু কার্ডিফের কথাটা এই কারণেই যে 2005-এ আসলে মোহাম্মদ আশরাফুলের একটা সেঞ্চুরি আছে এবং সেটার কথা তো আমাদের আসলে মনেই থাকে। তোমার কাছে, তুমি যেহেতু উইকেট কিপিং করছো, সেখান থেকে আমাদের মুশফিককে দেখলে তোমার কেমন লাগে? মুশফিক ভাইকে আমরা অনেক ফলো করি, যেহেতু আমাদের বাংলাদেশ টিমে সে মেন উইকেট এবং অনেক ভালো উইকেট কিপিং করে। এখন তার উইকেট কিপিং এবার অনেক ভালো হচ্ছে মাশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ আমরা সামনে যেই ফাইনালটা খেলবো ইনশাআল্লাহ ওইটাতে অনেক ভালো করবে। তাই না? মানে কিরকম তার সাথে তোমার কখনো এরকম হয়েছে যে তোমাকে সে কোনো ধরনের কোনো টিপস? হ্যাঁ, আমি তার কাছে গিয়েছি যে ভাইয়া আমার কিছু টিপসের দরকার, যে এরকম ভাইয়া বলে যে না, কোনো টেনশন করবা না, মিস হলেও কোনো টেনশন নাই, একবার মিস হয়েছে পরে আরেকবার ধরতে পারবে। এবং ভাইয়ের কাছে আমরা প্রায় যাই যে এবং কথা বলি ভাইয়ের সাথে, তাই না? এবং সে অনেক মিশুক, আমাদের সঙ্গে খুব ভালো বিহেভ করে। শোনো, আমার বাসা হচ্ছে বগুড়া, তার বাসাও বগুড়া, সো মিশুক না হয়ে আসলে কিছু উপায় নাই।
আচ্ছা, আরেকটা একটু তোমার কাছে শুনি যে এই যে মানে উইকেট কিপিং যে করছো, ধরো 300 বল আসলে সবসময় ফেস করতে হয়। আসলে অনেক সময় হয় না যে ক্যাপ্টেন তো বসেই আছে, সহ অধিনায়কও সেই সাথে আছে, দুইজনকেই ধরো তুমি পেয়েছো আর কি। সেখান থেকে আমি যদি একটু বলি যে যখন অনেক সময় হয় যে বল আসলে ছেড়ে দিলা, অনেকগুলো এরকম মিস্টেক হয়ে গেল, ক্যাচ অনেকগুলো ছেড়ে দিছো, তখন হচ্ছে যে ওরা দুইজন কিভাবে কি বলতো, বকাবকি করতো না কি করতো? না, বকাবকি কেউ কাউকে করে না মাঠের মধ্যে। এখন অনেক ম্যাচই খেলছি আমরা একসাথে এবং অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। মাঠের মধ্যে বকাবকির কিছু নেই। মিস হইতেই পারে, এটা সবাই জানে যে খেলতে গেলে মিস হবে, এবং পরবর্তী তাকে এসে বোঝানো হয় যে মিসটা করা যাবে না, আবার ট্রাই করো, এরকম কিছু। এরকম বকাবকি করা হয় না কখনো। দেখছো কত বিনয়ী আর কি, এরকম তো হয় না। তোমার কাছ থেকে একটু শুনি যে আমরা মোস্তাফিজ যে খেলছে, মানে মোস্তাফিজ এবং সাকিবের আইপিএল এর কথা যদি বলি, যে সেখানে কিন্তু তাদের কোনো পারফরমেন্স আমরা আসলে দেখিনি, এবং ট্রাইডেশনের কথা যদি বলি সেখানেও আসলে তাদের কিছু নেই। এবং লাস্ট আমি যদি নিউজিল্যান্ডের কথা যদি বলি, সেখানে কিন্তু মোস্তাফিজ প্রথম কিন্তু ওভারে কিন্তু তার বোলিংটা খুব একটা বেশি ভালো হয়নি, পরপরই কিন্তু চেঞ্জ করে ফেলছে। তো সেখান থেকে এই যে মোস্তাফিজ মানে ওইভাবে তাকে আসলে কামব্যাক করতে পারছি না, যেখানে আমাদের উইকেট যখন দরকার থাকে তখন আমরা কিন্তু দেখি যে হয় সাকিব নাই মোস্তাফিজ একটা কিন্তু ব্রেক থ্রু দিয়ে দেয়। তো এই যে মোস্তাফিজ এখনো কামব্যাক করেনি, সেটা তোমার কাছে কি মনে হয়? যে সেমিফাইনালে সাকিবের কাছে একটা পাওনা ছিল, সেটা পেয়ে গেছি, মোস্তাফিজ কি সেমিফাইনালে সেই পাওনাটা পুষিয়ে দিবে? অবশ্যই। আমরা জানি যে যারা বড় প্লেয়ার তারা বড় ম্যাচের জন্যই হচ্ছে ওয়েট করে, যে এইসব নরমাল ম্যাচে আমার মনে মোস্তাফিজকে দরকারও ছিল না, আমরা এমনিতেই সেমিফাইনালে চলে এসেছি। তবে সেমিফাইনাল অবশ্যই দরকার হবে, যে ইন্ডিয়ার সাথে তো মোস্তাফিজ প্রথম থেকেই ভালো করছে, তো আমাদের আশা যে মোস্তাফিজ অবশ্যই কামব্যাক করবে। আমরা জানি যে ইনজুরির পরে কামব্যাক করাটা খুব একটা সহজ নয়, বিশেষ করে পেস বোলারের জন্য খুবই টাফ। তো এর জন্যই কিন্তু আমরা একটু মোস্তাফিজের খেয়েই হারিয়ে ফেলেছে, তবে আমার মনে হয় খুব বেশি দিন সময় লাগবে না কামব্যাক করতে। সেটাই, মানে আমরা চাই যে আমাদের সেমিফাইনালে যেহেতু ইন্ডিয়ার সাথে খেলা, এবং ইন্ডিয়া ভীষণ পরিচিত ফেস, সবাই আসলে সবারটা আমরা আসলে জানি, এবং ইন্ডিয়াও বোধহয় জানে যে আসলে কি মানে পড়ে ফেলেছে। এই টুর্নামেন্টে আমরা দুজনকে খুব বেশি মিস করছি। আমরা সৌম্য সরকার ব্যাটিংটা খুব মিস করছি, উনি যদি আরেকটু লং টাইম ব্যাটিং করে এটা টিমের জন্য অনেক বেটার হয়। আর আমরা মুস্তাফিজকে খুব মিস করছি। মুস্তাফিজ যদি আরেকটু মানে যদি আমরা উইকেট টেকার হিসেবে মুস্তাফিজকে সবসময় কাউন্ট করি, তো ওনার কাছ থেকে আরো আমাদের আশা ভরসা বেশি। হ্যাঁ সেটাই, মানে পুরো জুড়ে কিন্তু তার একটা মাত্র উইকেট, এছাড়া কিন্তু আর কোনো উইকেট আসলে আমরা নাই। সেমিফাইনালে হোপসো যে সে আসলে অনেক বেশি ভালো করবে। একটা কথা সবাই খুব বারবার করে বলছে যে ইংল্যান্ডের জন্যই আমরা আসলে সেমিফাইনালটা খেলছি, এটা কি আসলে মনে হয় যে আসলে ইংল্যান্ডের জন্য খেলছি আমরা? তোমাদের কাছে কি মনে হয়? ইংল্যান্ডের জন্য খেলছি এটার আসলে কোনো এই কথাটার ভিত্তি একেবারেই নেই। ইংল্যান্ডের জায়গায় বাংলাদেশ, বাংলাদেশের জায়গায় অস্ট্রেলিয়ার জায়গায়। ইংল্যান্ডের সাথে বাংলাদেশের খেলা হয়েছে, ইংল্যান্ড জিতেছে, বাংলাদেশ হেরেছে। অস্ট্রেলিয়ার সাথে খেলা হয়েছে, আমরা তো আর মানে ইংল্যান্ডকে বলিনি যে তোমরা জিতো আর অস্ট্রেলিয়া হারো, তাই না? ইংল্যান্ড ভালো খেলেছে, ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, তাদের রিওয়ার্ড তো তারা পেয়েছে। বাংলাদেশ তারপরে কিন্তু ভালো খেলেছে। অস্ট্রেলিয়া একটা ম্যাচও জিতে নাই, তারা কোনোভাবেই যত ভালোই দল হোক না কেন তারা কিন্তু কোনোভাবেই ডিজার্ভ করে না। বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছে, আমরা অবশ্যই ডিজার্ভ করি। সো নিউজিল্যান্ডের থেকে আমরা এখন বেটার ক্রিকেট খেলছি। অবশ্যই অস্ট্রেলিয়া থেকে আমরা খুব একটা, অস্ট্রেলিয়ার সাথে যেদিন আমাদের পয়েন্টটা ভাগাভাগি হয়েছে আমরা খুব একটা ভালো করিনি, হয়তোবা খেলাটা যদি পুরোপুরি হতো আমরা হয়তোবা হারতাম, তবে হয়তোবা তখন আমরা কথা বলবো না, কারণ যেটা রেজাল্ট এসছে সেটাই এখন আমাদেরকে মানতে হবে। ইংল্যান্ডের জায়গায় তারা খুব ভালো খেলেছে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন, আমরা তাদের থেকে একটু খারাপ খেলেছি, আমরা রানার আপ। তো আমার কাছে এটা একেবারে ভিত্তির মনে হয়। হ্যাঁ, তোমার আজকে যদি কিছু পত্রিকা আমরা যদি আসলে ফলো করে থাকি, মানে দেখে থাকি, সেখানে এইরকম কিছু হেডলাইন এসছে যে ইংল্যান্ডের জন্যই বাংলাদেশ সেমিফাইনাল খেলছে, এবং এইরকম হেডলাইন আসলে বাংলাদেশের পত্রিকাগুলো কিছু কিছু পত্রিকা এরকম করেছে। তারা আসলে কেন লিখেছে বা কেন হেডলাইন দিয়েছে, এটা আমার কাছে মনে হয় যে একটু জানতে যদি পারতাম তাহলে খুব ভালো আসলে হতো। যে বৈশাখী, একটা জিনিস যেটা, যে ধরো বাংলাদেশ ছেলেদের টিম যেভাবে আসলে প্রচার পায়, বা প্রিমিয়ার লিগ হয়ে গেল কিছুদিন আগে, সেখানেও আসলে অনেক ভালো ভালো পারফরমেন্স তাদের ছিল। তারা যেভাবে প্রচার পাচ্ছে, তোমরা কি ঠিক সেরকম প্রচারটা পাচ্ছ? তোমাদের কাছে কি আসলে জিজ্ঞাসা করা হয় যে কার কিরকম?
এই যে যারা ধরো টিভি মিডিয়া জার্নালিস্ট, এরা কি আসলে জিজ্ঞাসা করে যে কেমন কি পারফরমেন্স, বা এই যে প্রচারটা টেলিভিশন বলো পত্রিকা বলো আমরা যে দেখি, সেটা কি তোমরা পাচ্ছো? আসলে রুমানা প্রথমে বলেছিল যে হাবিবুল বাশার ভাই, আকরাম ভাই তারা যখন প্রথমে খেলেছিল তারা কিন্তু সেইভাবে প্রচার পায়নি। মেয়েদেরটাও ঠিক তেমনই, গততে পেত না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে পাচ্ছে। আজ প্রচার পাচ্ছে বলেই কিন্তু আমরা তিনজনে এখানে। ঠিক আছে, প্রচার অবশ্যই হবে এবং ধীরে ধীরে হবে। ধীরে ধীরে হবে। তোমার কাছে কি মনে হয় বলো তো? একটা কারণ আছে যে ছেলেরা খুব বেশি ভালো করছে, তো এই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি মনে হয়। যে ছেলেদেরকে নিয়ে এত বেশি আমরা কথা বলি যে মেয়েদের পার্টটা হয়তো অনেকে ভুলে যায়। তবে আমাদেরকে যদি ভালো করতে, মানে আমাদেরকে যদি প্রচারের জন্য মানে বাধ্য করতে হবে, আমাদেরকে ভালো খেলতে হবে। আমরা যদি এরকম ছেলেদের মতো একটা বড় টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপে আজকে খেলতে পারতাম, আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ কিছুদিন পরেই, আমরা খেলতে পারছি না, আমরা কোয়ালিফাই করিনি। আমরা যদি এবার কোয়ালিফাই করতাম, সামনে জাস্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে, মেয়েদের ওয়ার্ল্ড কাপ শুরু হবে। আজকে কিন্তু প্রত্যেকটা চ্যানেলে আমরা দেখতাম মেয়েদেরকে নিয়ে কথা হচ্ছে। আমরা সেই জায়গাটা এখনো করতে পারিনি, একটু সময় লাগবে মিশু, কারণ অন্যান্য ওয়ার্ল্ডের যে যে দলরা খেলছে মেয়েদের, ওরা বহু বছর ধরে খেলছে। আমরা আজকে ক্রিকেট খেলছি খুব বেশি হলো 10 বছর, 2007-এ শুরু, আজকে এখন 2017। সো 10 বছরে আমরা যে আহামরি কিছু করব সেটা আসলে বলা যায় না। তবে রুমানা যেটা প্রথমেই বলছে যে আমরা ভিত্তিটা গড়ে দিয়েছি, আমরা শুরুটা করেছি, আমরা এখনো করছি। ইন ফিউচার যারা আসবে তারা অনেক ভালো একটা জায়গা পাবে, তারা আরো ভালো খেলবে হয়তো আমাদের থেকে। আমরা অনেকে এসছি যে মানে ক্রিকেট না শিখে, মানে ন্যাচারালি ক্রিকেটার। দাঁড়াও, এইটা আমি একটু শুনবো, তার আগে একটা ফোন আছে, দেখি দর্শক কে আছেন ফোনে। আমি জিএন ইসলাম নীলফামারী থেকে। হ্যালো। হ্যালো, জি শুনছি, কে বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ এর আগে ম্যাচটিতে নিউজিল্যান্ডের সাথে ব্যাটিং করছিল, তখন প্রথম বলেই তামিম ভাই আউট হয়ে গেছে 0 রানে। তারপরে 3টা উইকেট পরপর গেছে, কম রানেই আমরা উইকেট গুলোকে হারাইছি। এখন পরের ম্যাচে ভারতের সাথে যে আমাদের ব্যাট করতে হবে, তখন কি এমন কোন এইরকম আমরা ভয়ে পেতে পারি যে আবার আর্লি উইকেট পড়বে বাংলাদেশের? আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনার নামটা যদি একটু বলেন। জুয়েনা ইসলাম। আচ্ছা, ওর নাম হচ্ছে জুয়েনা ইসলাম। ও যেটা বলছে যে আমরা নিউজিল্যান্ডের সাথে যেটা দেখেছি আসলে, যে সবাই আসলে আউট হয়ে গেছে এবং এরপরেই আসলে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত পার্টনারশিপটা আমরা আসলে দেখেছি এবং উপভোগ করেছি। তো চ্যাম্পিয়ন্স, এই যে আমাদের যে ধরো ইন্ডিয়ার সাথে যে যেই খেলা ছিল আসলে আছে, সেটাতে আসলে কি এরকমটা হবে কিনা? একটা জিনিস যেটা যে ক্রিকেটে আসলে কখন কি হয় বলা যায় না। ক্রিকেট ইজ এমন হ্যাপেনিং অনেক অলওয়েজ হয়েছে যে আমি যেটা বলছিলাম যে লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা প্রথম দিকে এত ভালো খেলেছি, মিডল অর্ডার এত ভালো খেলেছি, শেষে এসে কিন্তু ফিনিশিং দিতে পারেনি। তো শুরুতে খারাপ হলে যে পরে ভালো হবে না এরকম কিছু না, বা শুরুতে ভালো হলে যে পরে আমরা কলাপস করবো না এরকম কিছু না। তবে বাংলাদেশ এই জায়গা থেকে অনেকটা বেরিয়ে এসছে। আমরা এখন শুরুটা খারাপ করলেও পরে গিয়ে ঠিক করতে পারি, বা শুরুটা ভালো করলেও পরে গিয়ে আর কলাপস করি না। তো আশা করছি যদি তামিম ইকবাল 0 রানেও আউট হয়, বা সাকিবও 0 রানে আউট হয়, বা মাহমুদুল্লাহ 0 রানে আউট হয়, হতাশ হবার কিছু নেই, কেউ না কেউ আছে হাল ধরার জন্য। কিছু নেই। সেটা তুমি যেটা, আচ্ছা তার আগে একটু বৈশাখীর কাছে শুনি, যে বৈশাখী, যে এই যে যেটা জাসিয়াপু যেটা বলছিল আসলে, যে সবাই হচ্ছে এক ধরনের ভিত্তি তোমরা আসলে গড়ে দিচ্ছ, হ্যাঁ, এরপরে তোমরা যে ধরো এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা শেষ হলেই আসলে মেয়েদের ওয়ার্ল্ড কাপ চলবে, সেখানে ধরো কোয়ালিফাই করতে পারোনি, নেক্সটে আমরা আসলে চাই যে মেয়েরা আসলে মানে ওয়ার্ল্ড কাপটা খেলুক। খেলার জন্য আসলে কি কি দরকার? খেলার জন্য যেটা দরকার যে প্রচুর পরিমাণে ম্যাচ খেলা, এবং সামনে আমাদের এই রোজার শেষে আমাদের প্রিমিয়ার লিগ শুরু হবে। আমরা কোয়ালিফাই করতে পারিনি, এটা দুঃখ থেকে গেছে আমাদের। আমরা চেষ্টা করতেছি যে আরো ভালো করে আমরা, ছেলেরা যেমন এগিয়ে গেছে ঠিক সেভাবে মেয়েরা এগোতে পারবে, এবং ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো। অনেক ম্যাচ খেলতেছি আমরা, আরো খেলবো, ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আরো বেশি হলে আরো ভালো হয়। এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওয়ার্ল্ড কাপ খেলার প্রস্তুতি দিতে পারবো। রোমানাপা,
তোমার কাছে কি মনে হয় যে এই যে ধরো ওয়ার্ল্ড কাপের কথা আমরা বলছি যে কোয়ালিফাই মেয়েরা করতে পারেনি, কিন্তু আমরা মাত্র 10 বছর হলো খেলছি, কিন্তু অন্যান্য দেশটা কিন্তু অনেক বছর ধরে তারা খেলছে, সেই জায়গাটা থেকে আমরা আসলে অনেকটা পিছিয়ে, কিন্তু পিছিয়ে থাকতে আসলে চাই না, সামনে যেতে চাই। সেজন্য কি অনেক ম্যাচ খেলতে হবে ও বলেছে। আর কি আসলে আমি এটা একমত না যে আমরা অনেক পিছায় আছি, আমরা অনেক পিছায় নাই, আমরা এগোচ্ছি, ঠিক আছে, কিন্তু একটু গতিটা একটু কম হইতে পারে, কিন্তু আমরা এগোচ্ছি এবং আমরা মনে করি যে আমরা এখন ওয়ার্ল্ডের 8টা টিমের মধ্যে থাকার মতো টিম, কিন্তু হয়তো আমরা আনফরচুনেটলি এবার ওয়ার্ল্ড কাপে নেই। আমাদের থেকে আসলে আমরা শ্রীলঙ্কাকে অনেকবার বিট করেছি, পাকিস্তানকেও বিট করেছি, তো আমরা এদের থেকে ভালো টিম। দু একটা ম্যাচ খারাপ হতে পারে, এটা এক্সপেরিয়েন্সের অভাব হতে পারে। তো আসলে 5-10 বছর ব্যাপার না আমাদের খেলা, যে গুড ক্রিকেট যেটা বলি আমরা, তা আমাদের মেয়েরা কিন্তু অনেক এগিয়ে গেছে, আমাদের মধ্যেও কিন্তু অনেক ভালো ট্যালেন্ট, অনেক স্কিল প্লেয়ার আছে, আমাদের বলাররাও অনেক এগিয়ে গেছে, অনেক টিমের থেকে অনেক ভালো বলার আছে আমাদের টিমে। তো আমাদের যেটা, আমি বোর্ডকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের কিন্তু এখন ডেভেলপের জন্য আমাদের ডেভেলপমেন্ট যে কমিটি তৈরি করছে কিন্তু আমাদের জন্য, আচ্ছা, আমাদের যে সামনে এগোনোর জন্য আমাদের কিন্তু ভালো কোচ রেখেছেন আমাদের জন্য, যে এবং ওনার মানে আমাদের এখন ইমপ্রুভের জন্য ওরা অনেক কিছু করছে, আসলে করা দরকার সেটাই আসলে করছে। এখন ওনারা প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদেরও ছেলেদের মতো এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি যে আমরা বোর্ডের সাথে আমরাও তাদেরকে সহায়তা করব, আমরা মেয়েরা যারা এখন প্র্যাকটিস করছি আরো রেগুলার হব, আরো মনোযোগ দিয়ে আসলে আমাদের আর একটু কনসেন্ট্রেট আনতে হবে যে খেলার দিকে। আমি একটা ফোন আছে সেটা একটু নিতে চাই। দর্শক কে আছেন সাথে? হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনার নাম বলে প্রশ্নটি করুন। সাগর, কুষ্টিয়া থেকে। জি বলুন। হ্যালো, আমরা সবাই শুনছি, বলুন। আপু, আমি হচ্ছে কুষ্টিয়া থেকে সাগর বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে ওয়ান ডাউন যদি ইমরুল কায়েসকে খেলানো হয় তাহলে আমার মনে হয় সব থেকে বেটার হয়, কারণ এই জায়গা 26 ভাই অনেকদিন ধরে খেলছে, বাট ভালো খেলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সেঞ্চুরি পায় নাই। কারণ ওয়ান ডাউন খেলা মানে একটা টিমকে অনেক দূরে নিয়ে যাওয়া, আবার দলকে ইচ্ছা করলে অনেক দূরে নিয়ে যেতে পারে, অথচ যে উনি এখন পর্যন্ত একটা সেঞ্চুরি পায়নি। তো আমার প্রশ্ন এটাই যে ইমরুল কায়েসকে খেলানো। ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন, আমরা বলছি এটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আরো একটা ব্রেকে যেতে চাই। দর্শক, ছোট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকেন, ফিরছি খুব শীঘ্রই। ট্রাস্ট কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি চলছে। ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ক্লাসরুম এবং উন্নত আবাসিক সুবিধা রয়েছে। কোনো ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ কলেজ থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়। ট্রাস্ট কলেজ, ইউ ক্যান ট্রাস্ট। সঠিক ওজন ও নির্গমন প্রেসারের নিশ্চয়তা সম্পন্ন এক্সপার্ট ফায়ার এক্সটিংগুইশার, ব্যবহার অত্যন্ত সহজ ও নিরাপদ, রিফিল করে একাধিকবার ব্যবহারযোগ্য। এক্সপার্ট ফায়ার এক্সটিংগুইশার, আগুনের ভয় আর নয়। লোটো কিনুন, গাড়ি জিতুন, জলদি। লোটো, ইটালিয়ান ব্র্যান্ড। লেগেছে তোর হাতে, করেছে মন চুরি, তুই হলি যে আমার। গাঢ় আর দীর্ঘস্থায়ী রঙের সেরা গ্যারান্টি। এলিট পাওয়ার গোল্ড মেহেন্দি। একটু ভেবে দেখলে পাল্টাবে জীবন, স্বপ্ন দেখলে স্বপ্ন হবে যে পূরণ। রূপকথা নয় সে কথা নয়, কমলা রঙের দুনিয়ায় আনবে সে চেঞ্জ। ইউরো অরেঞ্জ, ইউরো অরেঞ্জ। ট্রাস্ট কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি চলছে। ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ক্লাসরুম এবং উন্নত আবাসিক সুবিধা রয়েছে। কোনো ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ কলেজ থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়। ট্রাস্ট কলেজ,
ইউ ক্যান ট্রাস্ট। আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আপনারা যেমনটি জানেন যে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আগামীকাল পাখিদের সাথে আসলে ইংল্যান্ডের খেলা বাংলাদেশ সময় 3:30 সেই খেলাটা নিয়ে আলোচনা করতে চাই এবং আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বৈশাখী, জেসি এবং রোমানা আহমেদ। আরো একবার স্বাগত জানাচ্ছি এবং দর্শক আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন। যেটা একটু বলছিলাম যে ওয়ান ডাউন নিয়ে আসলে কথা হচ্ছিল যে ইমরুল কায়েসকে আসলে ওই খেলানো যায় কিনা সেটা নিয়ে, এবং ওয়ান ডাউন নিয়ে কিন্তু আমাদের সবসময়ই কিন্তু কথা হচ্ছে যে সেইখানে আসলে ওয়ান ডাউনের জন্য বেসিক্যালি প্লেয়ার আসলে আছে কিনা, কি মনে হয়? প্লেয়ার কিন্তু অবশ্যই আছে। মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ার্ল্ড কাপে যে সেঞ্চুরি পরপর যে দুটি করেছে উনি কিন্তু নাম্বার 3-তেই করেছিলেন। সো নাম্বার 3-তে আমাদের একটা বেস্ট প্লেয়ার থাকার পরেও কিন্তু আমরা তাকে অনেক পরে ব্যাটিং করাচ্ছি। এর আগের ম্যাচটি ভালো করার পর কিন্তু আমি শুনেছি যে রিয়াদ কিন্তু বলেছেন যে আমি আসলে ওখানেই ব্যাটিংটা করতে চাই, আমি ওখানকার জন্য আসলে ফিট। আবার অনেকে বলছেন যে রিয়াদ আসলে বোলার হিসেবে বাংলাদেশ টিমে এসেছিল কিন্তু তার বোলিং কিন্তু আমরা আসলে মিস করছি, ব্যাটসম্যান হিসেবেই দেখছি। আমরা বোলিংটা মিস করছি, এটা একটা সত্যি কথা। যে আমরা যদি বিপিএল এর কথা বলি, যে কোনো বোলারের থেকে বেস্ট বোলিং করে মাহমুদুল্লাহ রিয়াদ। আমরা বোলিং করে বিপিএল এ বিশেষ করে টি20 ক্রিকেটে খুব কম বোলার দেখেছি যে লাস্ট ওভারে এসে ম্যাচ জিতায়, যেটি শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ এই বছরও জিতিয়েছে, তার আগের সিজনটাও কিন্তু। এত ভালো ঘরোয়া লিগে তিনি বোলিং করে, এটা ঘরোয়া লিগেও বলা যাবে না, বিশেষ সব নামি দামি প্লেয়াররা এখানে খেলেন। বাংলাদেশের জন্য তিনি বোলিং করার সুযোগ পান না, তো অবশ্যই আমরা বোলিংটা মিস করি। আমার বিশ্বাস যে উনি যদি বোলিং করেন বাংলাদেশ দলের জন্য অনেক ভালো হবে। হয়তোবা টিম কম্বিনেশনে সেই বোলিংটা করার সুযোগ তিনি পাচ্ছেন না, হয়তোবা তার থেকে অনেক বেটার বোলার আছে যার জন্য সুযোগটা পাচ্ছেন না, তবে হয়তোবা সেই সুযোগটা আসবে কখনো। হ্যাঁ, এবং ওয়ান ডাউনে হয়তোবা এইটা আসলে কি আমার কাছে যেটা মনে হয় যে মানে ওইখানে যারা ম্যানেজমেন্ট আছে তাদের চেয়ে তো আসলে ভালো আর কেউ জানে না যে তারা আসলে উইকেট এবং মানে টিম কম্বিনেশনটা তো তারাই আসলে ঠিক করছে। রোমানা পাজ, কালকে ইংল্যান্ডের সাথে পাখিদের খেলা আসলে, তো সেই কি মনে হচ্ছে যে ইংল্যান্ডের সাথে কেমন হবে আসলে? আমার তো অলরেডি আসলে ইংল্যান্ডের খেলা পাকিস্তানের খেলা দেখেই হ্যাঁ একতরফা খেলা হবে আমার এটাই মনে হচ্ছে, কারণ পাকিস্তান এবার টুর্নামেন্টের টোটালি ফর্ম ছাড়া। ইন্ডিয়ার সাথে যেমন খেলেছে এবং গত ম্যাচটা মানে ওরা ভাগ্যের চক্রে জিতে গেছে শ্রীলঙ্কার সাথে, আর ইংল্যান্ডের সাথে আমার মনে হয় না ওরা ইংল্যান্ডের ধারে কাছে যেতে পারবে, তো কম্পিটিশন ছাড়াই খেলা হবে আমার এটাই মনে হচ্ছে। বলো তোমার কাছে শ্রীলঙ্কার যে পরিমাণ ক্যাচ মিস করছে কালকে পাকিস্তানের জেতার কোনো কথাই ছিল না। মালিঙ্গা যদি ওই ক্যাচগুলা ধরে নিতে পারতো তাহলে ওরা অনেক আগেই হেরে যেত। এবং ইংল্যান্ড পাকিস্তানের যেহেতু খেলা হবে এবং ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের খেলা, ওরা তো অবশ্যই ভালো করবে। হ্যাঁ, যে হোম গ্রাউন্ডে খেলা, ওরা অবশ্যই ভালো করবে। খেলা হলে তো অনেক আমরা উচ্ছ্বাস আসলে দেখি, কিন্তু তারপরও আমি বলবো যে ইংল্যান্ডে কিন্তু আমাদের অনেক ক্রাউড, মানে অনেক বাংলাদেশি দর্শক, অনেক সাপোর্ট কিন্তু বাঙালিরা পাচ্ছে আসলে। সেখানে কিন্তু অনেক ধরনের, এবং বিশেষ করে আমাদের সুদর্শন পুরুষ যেটা তাসকিন আহমেদ, তার সাথেও কিন্তু অনেক ঘটনা কিন্তু এখানে ঘটছে, তো সেগুলো নিয়ে আমরা কিন্তু অনেক মজার আমি একটা বিজ্ঞদের মতো কথা বলতে চাই, একটা কমেন্টস করতে চাই। পাকিস্তান সেমিফাইনালে আসাতে মানে এই খেলাটার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল। আসলে ইমরান খান যদি বাংলাদেশকে নিয়ে কথা বলতে পারে, নিঃসন্দেহে বাংলাদেশ পাকিস্তানের থেকে এখন অনেক ভালো টিম। র্যাঙ্কিং এ 8 নম্বরে পাকিস্তান, বাংলাদেশ 6 নম্বরে। সো এটা আসলে বলার কিছু নাই, এটা আমরা অলরেডি প্রুফ করেছি, ওয়ার্ল্ড ক্রিকেট সেটা মেনে নিয়েছে, শুধু ইমরান খানের মানতে একটু পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্কটা সেদিনই আসলে নষ্ট হয়ে গেছে যেদিন তারা মানে তোমার বলছিল যে আমরা আসলে বাংলাদেশে আসবো না। তার মানে এটা তোমার বুঝতে হবে যে বাংলাদেশকে তারা আসলে এখন কতটা ভয় পায়। এক্স্যাক্টলি, একটা ফোন দাঁড়াও, কে আছে দর্শক, কে আছেন সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন, আমরা সবাই শুনছি। আপু, আমি বাংলাদেশ থেকে মিলিন বলছি। জি বলুন। যে আপু, আমার প্রশ্ন হচ্ছে যে হয়তো ভালো খেলেছে, তো তাই
শুনুন, হ্যালো, শুনুন, আগে আমি বলি, আপনি সেটা শুনুন। আপনার টিভি সেটের সামনে আপনি আছেন, সে ভলিউমটা আসলে কমান, মিউট করে দেন আপনি কথা বলুন, তাহলে আমরা শুনতে পাবো, কারণ এখানে কিছু শোনা যাচ্ছে না আপনার কথা। ওকে 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 আপু, কমিয়ে দিয়েছি। আমার প্রশ্নটা হচ্ছিল যে মোহাম্মদ মিলন, ধন্যবাদ, সাথেই থাকেন। তোমরা কিছু বুঝতে পারছো কথা? কোশ্চেনটাই বুঝতে পারিনি। আচ্ছা, আমি কিছু বুঝি নাই, কিন্তু তারপরে যতটুকু আমার মাথায় ওনার কথা শুনে মনে হচ্ছে যে আসলে 3 নম্বরে আসলে যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, যে 3-এ আসলে রিয়াদ আসলে খেলতে পারে কিনা সেটা, এবং তার সুযোগ আসলে আছে কিনা ইন্ডিয়ার সাথে। কি মনে হয়? এখন আমার কাছে মনে হয় না মিশু ব্যাটিং অর্ডার চেঞ্জ করবে, কারণ যেহেতু একটা জায়গায় সবাই সেট হয়ে গিয়েছে, হ্যাঁ, আর উইনিং কমিশন যেহেতু রয়েছে ঠিক ওই জায়গাটায় মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব এত বড় একটা পার্টনারশিপ করেছে, বাংলাদেশের জন্য অনেক একটা ভালো দিক এটা। নাম্বার 3-তে সাব্বির খেলছে, তিনি যদি ভালো খেলে ফেলেন, ভালো খেলাটা জমিয়ে রেখেছেন, একদিন না একদিন তো খেলবেনই, যদি ভালো খেলে ফেলেন আমাদের জন্য প্লাস পয়েন্ট, যদি ভালো নাও খেলেন শেষে তো তারা আসলে হয় কি, তুমি দেখো যে ক্রিকেটে কিন্তু সব দিন যে সবাই পারফরমেন্স করবে এরকম না, মানে কেউ একদিন কিন্তু ধরো যে টিমটাকে আসলে টিমের হালটা আসলে ধরে, হয়তো বোলিং সাইড থেকে দেখবা যে কেউ ভালো করছে, আবার ব্যাটিং সাইড থেকে কেউ আসলে ভালো করছে, সবাই কিন্তু আসলে ভালো করে না, এবং এটা কিন্তু আশা করাটাও আমার মনে হয় যে ঠিক না। যে তুমি বলো, পাখিদের নিয়ে তোমার কি বলার আছে? পাকিস্তান গত যে ম্যাচগুলো খেলছে ওগুলাতে অতটা ভালো লাগেনি, মানে খেলছে, খেলার মধ্যে তেমন কোনো ভালো কিছু ছিল না, এবং তারা সেমিফাইনালে উঠছে কালকে শ্রীলঙ্কার গাফিলতির কারণে, এবং সেমিফাইনালে যেহেতু চলেই আসছে তারা খেলবে, দেখা যাক কি করে এখন। আচ্ছা, রোমানাপা যেমনটা বলতেছিল যে ইংল্যান্ডের সাথে আসলে ইংল্যান্ডই উঠবে, কিন্তু আমি চাচ্ছি জাসিয়াপুর মতো যে পাকিস্তানি আসলে আসুক, মানে আমার কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান খেলবে জাসিয়াপু। হ্যাঁ, অবশ্যই একটা সুযোগ তো রয়েছেই, কারণ যে খেলাটা এখন আসলে যে কোনো সময় যে কেউ ভালো খেলছে। বারবারই বলতে হয়, ইন্ডিয়া যখন 321 রান করেছে, সেই রানটা শ্রীলঙ্কার মতো দল চেস করবে কেউ চিন্তা করেনি, খুব ইজিলি চেস করে সেটা জিতেছে। শ্রীলঙ্কা যদি 321 চেস করে ইন্ডিয়ার সাথে জিততে পারে, বাংলাদেশ অবশ্যই জিততে পারে। শুধুমাত্র একটা ভালো দিনের দরকার। কালকের দিনটা বা পরশু দিনের দিনটা যার ভালো যাবে, আমাদের খেলা তো 15 তারিখে, 15 তারিখটা যাদের ভালো যাবে তারাই ফাইনালে খেলবে। তোমাদের মধ্যে কেউ হাত দেখতে পারো নাকি? মানে ধরো দিন এরকম কিছু, কেমন দিন এরকম কেউ দেখতে পারো? তাইলে বলো যে পরশু দিনটা কেমন হবে। আমরা তো আশা করি ভালোই হবে। রোমানাপা, একটু শুনি যে পরশুদিন যেহেতু বাংলাদেশের সাথে খেলা আমাদের ইন্ডিয়ার, সেখান থেকে আমরা তো জানি যে ইন্ডিয়া একেবারে পুরো ফিট টিম, আসলে ওদের বোলিং সাইড, ফিল্ডিং সাইড আমরা যদি বলি, কেমন, কি মনে হয় কতটা কঠিন হবে আমাদের জন্য ইন্ডিয়া টিমের বিপক্ষে? ইন্ডিয়া টিম আসলে ওদের বোথ সাইডে কিন্তু ভালো, যে ওদের ব্যাটিং সাইড, বোলিং সাইড, এবং আমরা আগে আমাদের এক সাইড নিয়ে কথা বলতাম বেশি, আমাদের বোলিং সাইডটা অনেক ভালো, কিন্তু এখন পর্যালোচনা করে দেখা যাচ্ছে আমাদেরও বোথ সাইডটা সেম। তা দুই টিমের মধ্যে আসলে যারাই ভালো খেলবে তারাই জিতবে, এটা স্বাভাবিক হিসাব। কিন্তু আমার অবজারভেশনে এবার এই টুর্নামেন্টে আমরা কিন্তু ইন্ডিয়া থেকে বেশি ফর্মে আছে, আমাদের ব্যাটসম্যানরা, আমাদের বোলাররা সব মিলায়, যে ওদের বোলাররা খুব বেশি ভালো বল করছে তাও না, ওদের ব্যাটসম্যানরা, বিরাট কোহলিকে দিয়েও দেখতে পারি যে গত ম্যাচে হয়তো কিছু রান করেছে, কিন্তু এর আগে কিন্তু রান পায়নি। বিরাট কোহলি শুধু সেই আইপিএল থেকে আসলে সে ফর্মে নাই আসলে। আমাদের একটা ভালো উদাহরণ কিন্তু, যে আমরা নাম্বার 3 ব্যাটসম্যান নিয়ে একেবারে পাগল হয়ে যাচ্ছি যে রান করতে পারছে না। তো বিরাট কোহলির মতো ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যান, তিনিও কিন্তু আউট অফ ফর্ম ছিলেন বহুদিন, সো এরকম হতেই পারে যে কোনো সময়। তো আমরা ওখান থেকে দেখা যাচ্ছে যে ওদের ব্যাটসম্যানরাও যে খুব বেশি ফর্মে আছে তাও না, হয়তো শেখর ধাওয়ান কিছু রান করে দিচ্ছে, কিন্তু সে রানে কিন্তু ইন্ডিয়া টিম এগোচ্ছে না, বা ওদের যে বোলিং সাইডটাও খুব বেশি যে ইমপ্রুভ করছে তাও না এই টুর্নামেন্টের জন্য। তা সবকিছু মিলে আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ফর্মে আছে। আমি চাই যে আরো কিছু, যে যেমন সৌম্য সরকারের কথা বলেছি, যে উনি যদি নক করে যে আমাদের আরো একটা অ্যাড হলো আমাদের ব্যাটসম্যান, ঠিক আছে, তাহলে আমাদের স্কোর কিন্তু আরো বেশি যাবে। তো ওদের সাথে যদি আমরা একটা বিগ স্কোর করে দিতে পারি, এবং আমাদের বোলিং সাইডটা অনেক ভালো আছে, আমাদের স্পিন অ্যাটাক, তারপরে পেস অ্যাটাক বিশেষ করে, এটা অনেক ভালো, অনেক বড় বড় টিমের থেকেও।
তো আমার সবকিছু মিলাই কিন্তু আমাদের টিমটাই এগিয়ে আছে, এটাই মনে হচ্ছে। আমার কাছে আসলে সেটাই মনে হয়। তোমার কাছে একটু কি মনে হয় যে শুনি যে বাংলাদেশ টিমে কি নতুন কাউকে কি আসলে এরকম হবে যে হয়তো আমরা যেহেতু ইমরুল কায়েসের কথা বারবার বলছি যে সেখানটায় হয়তো ইমরুল কায়েস আসতে পারে, আবার এরকম হতে পারে যে সৈকত বাদ গেল সেখানে মিরাজকে আমরা হয়তো দেখতে পাচ্ছি, এরকম কিছু কি মনে হয় নাকি উইনিং কম্বিনেশনটাই আসলে থাকবে? উইনিং কম্বিনেশনটাই থাকবে, থাকা কি যেহেতু উচিত, থাকা তাই তো? অবশ্যই উচিত, কারণ তারা প্রত্যেকেই অনেক ভালো করেই কিন্তু ম্যাচটা জিতেছে, ঠিক আছে, যার কারণে এখন আর চাইবে না যে আমরা এই টিমটা চেঞ্জ করি বা কিছু। আর ওয়ান ডাউনের কথা বারবার বলা হচ্ছে, বিরাট কোহলি কিন্তু ওয়ান ডাউনের প্লেয়ার, যার কারণে সে কিন্তু অনেক সময় সব সময় কিন্তু সবাই পারফর্ম করবে এটা কিন্তু কোনো নিয়মে নেই। যার যখন লাক থাকবে সে সেভাবে ভালো করে যাবে এবং সবকিছুই ভালো হচ্ছে ইনশাল্লাহ, এবং যারা রয়েছে তারাই ভালো করবে। জাসিপ, তোমার কাছে কি মনে হয়? যে আমার কাছে এই জিনিসটা মনে হচ্ছে যে যেহেতু আমরা ইমরুল কায়েসের কথা বলছি আসলে যে ইন্ডিয়ার সাথে আসলে খেলা, সেখানে হয়তো আরেকটু আমরা যদি বলি যে আমাদের স্কোরটাকে আসলে আরেকটু বাড়ানো উচিত, যেহেতু আমাদের 305 অনেক। এই মাঝে কিন্তু তুমি দেখো যে পুরো আমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফি যদি লক্ষ্য করি তাহলে আমাদেরটাই কিন্তু প্রথমে ছিল যে 305, এরপরে কিন্তু শ্রীলঙ্কার সাথে 321 করেছে তোমার ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার। তো এই একটাই কিন্তু হাইস্ট স্কোর আর কি, সেখান থেকে ওরকম কিন্তু আর স্কোর কিন্তু তোমার নাই। তো সেখান থেকে কি মনে হচ্ছে যে স্কোরটাকে আরেকটু বাড়ানোর জন্য যে আমরা আরেকজন ব্যাটসম্যান এরকম ইমরুল কায়েস অথবা একটু বোলিং এর দিক যদি চিন্তা করি, সেখানে সৈকত তো ভালো করেছে, তারপরও কি মিরাজকে আমরা চিন্তা করতে পারি কিনা? না, আসলে জায়গা কিন্তু নেই। আমরা ইমরুল কায়েসকে যদি খেলাই একজন পেসারকে বাদ দিতে হবে, 4 জন পেসারের কোনো বিকল্প নেই যদি আমরা ম্যাচ জিততে চাই। সেক্ষেত্রে এবং তারা কিন্তু একেবারে ইন্ডিয়ার সাথে কিন্তু ইউজ টু 4 জন পেসার। হ্যাঁ, 4 জন পেসার ইউজ টু এবং ভালো করেছে। ইমরুল কায়েসকে যদি আনতে হয় হয়তোবা সৈকতকে বাদ দিতে হবে। মোসাদ্দেক সৈকত কিন্তু অলরাউন্ডার হিসেবেই খেলছে, যেমন ব্যাটিংটা করেন তেমন বোলিংটা করেন, কিন্তু ইমরুল কায়েসের কাছে বোলিংটা পাবো না। 40 ওভারের পরে এই যে আনা এবং 3টা উইকেট পাওয়া, পুরো ম্যাচটাকে কিন্তু সে এবং ওই 3টা উইকেট যদি ঠিক ওই সময়ে না পড়তো তাহলে কিন্তু দেখা যেত যে নিউজিল্যান্ড হয়তো 300+ একটা রান করতে পারতো। মোসাদ্দেক সৈকতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় বলতে হবে, এবং তিনি এর আগেও যদি চেঞ্জ করার কোনো অপশন থাকতো, এই গত ম্যাচের পরে হয়তোবা তাকে চেঞ্জ করার আর কোনো অপশন নেই, এবং চেঞ্জ করার মতো আর কোনো প্লেয়ার কিন্তু নেই। আমরা একজন বোলারকে বসে একজন ব্যাটসম্যানকে খেলাবো, আসলে সেই সুযোগটা নেই, কারণ আমরা এমনি কিন্তু মাত্র একজন স্পিনারকে নিয়ে খেলছি। যদি আমরা স্পেশালিস্ট স্পিনারের কথা বলি সেটা সাকিব আল হাসান। বাংলাদেশ টিমে হয়তো এই প্রথম যে একজন স্পিনার খেলছে সেভাবে। আমরা এর আগে দেখতাম যে 3 জন 4 জন স্পিনার খেলছে, এখন কিন্তু ধীরে ধীরে সেই জিনিসটা পাল্টে গেছে। তো মোসাদ্দেক সৈকতের কাছে আমরা বোলিংটা খুব ভালো পাই, ব্যাটিংটা তো নিঃসন্দেহে তিনি মিরাজের থেকে অবশ্যই বেটার ব্যাটিং এ। আমি দাঁড়াও, আরো কথা বলবো, একটা ফোন আছে। দর্শক কে আছেন সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি হাওয়া বলতেছি পাবনা থেকে। জি আপা বলেন, আমরা সবাই শুনছি। আমার আজকের প্রশ্ন হচ্ছে বিরাট কোহলিকে আউট করার জন্য যে বাংলাদেশের প্রথম পরিকল্পনা কি দ্রুত আউট করার জন্য? ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন। আমার কাছে মনে হয় রুমানা আহমেদকে নিয়ে যাওয়া হোক। রুমানা তো কখনো খেলে নাই বিরাট কোহলি, ভাববে একটু নর্মাল বল, লাইক স্পিনার যেহেতু বাংলাদেশ টিমে এখনো নাই। তো আমাদের আমরা জানি যে রুমানা আহমেদের কিন্তু ইন্টারন্যাশনাল হ্যাট্রিক রয়েছে আয়ারল্যান্ডের সাথে। লেগ স্পিনার, আমাদের বেস্ট লেগ স্পিনার তিনি, ওয়ার্ল্ডের বেস্ট লেগ স্পিনারের মধ্যে অবশ্যই রুমানা আহমেদ থাকবেন। সো তাকে নিয়ে গেলে তাড়াতাড়ি আউট হয়ে যেতে পারে, এটা একটা প্ল্যান। আর আসলে সেরকম প্ল্যান তো আসলে কোনো কিছুই করার নেই। তবে একটা জিনিস যেটা থাকে যে এক একটা ব্যাটসম্যান কিন্তু এক একটা বোলারকে ভালো খেলে না। তো বিরাট কোহলির জন্য কে সব থেকে উপযোগী বোলার, আমার মনে হয় ক্যাপ্টেন মাশরাফি তিনি জানেন যে বিরাট কোহলি। আমরা যেমন ক্রিস গেইল আসলে কিন্তু আমরা সোহাগ গাজীকে নিয়ে আসতাম, যে সোহাগ গাজীর বলে সবসময় ক্রিস গেইল আউট হতো। তো এরকম একটা প্ল্যানিং কিন্তু সবসময় থাকে যে বিরাট কোহলি হয়তো মুস্তাফিজকে খুব একটা ভালো খেলেন না, তো ওই সময় হয়তো মুস্তাফিজকে আনা হবে বা সাকিবকে আনা হবে বা তাসকিনকে আনা হবে। এটা আমাদের থেকে মাশরাফি ভালো জানে, আর ভালো কেউ জানে না। কারণ আমরা যদি নিউজিল্যান্ডের সাথে দেখি, সেখানে কিন্তু তার যে রোটেশন যেটা ছিল সেটা কিন্তু একেবারে অসাধারণ ছিল। আমরা একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি। আমি তোমাদের 3 জনকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা। শুধু ছেলেরা না, মেয়েদের কথা বলছি আমি, যে আমরা চাই যে ওয়ার্ল্ড কাপ খেলুক,
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক, ঠিক এভাবেই আসলে এগিয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর কামিং। দর্শক, এই ছিল আমাদের বাংলাদেশ জাতীয় দল ছেলেদের কথা বলছি। ছেলেদের জন্য অনেক অনেক শুভকামনা। যে আমাদের কাছে মনে হয় যে আমরা আসলে ফাইনাল পর্যন্ত আসলে যাব, সেটি আসলে দেখার বিষয়। এবং কালকে বাংলাদেশ সময় 3:30 ইংল্যান্ড এবং পাকিস্তানের খেলা আছে, আপনারা অবশ্যই দেখবেন। এবং বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে।